হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানে তোমাদের জন্য এনএম জেএনএম 2024কে টার্গেট করে যে লাইফ সায়েন্সের সিরিজ চলছে তার আজকে ডে 20। এটা একটা 30 ডেজ লাইফ সায়েন্সের সিরিজ। তার আজকে আমরা 20 দিন কমপ্লিট করে ফেলেছি। এই 20 দিনে টোটাল আমি তোমাদেরকে 400 খানা কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি। তার সাথে অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়েছি প্রতিটা ভিডিওতে, যেগুলো তোমাদেরকে অন্য কোশ্চেন সলভ করতে কিন্তু খুব হেল্প করবে। তাই তোমরা যারা আজকে প্রথম ভিডিও দেখছো তাদেরকে আমি সাজেস্ট করবো এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে আমার চ্যানেলে, ওখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে ফলো করে বানানো রয়েছে। সেই জন্য তোমরা যারা এই সমস্ত কোশ্চেনের পিডিএফ চাও, বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। ওখান থেকে আমি তোমাদেরকে উত্তর সহ পিডিএফগুলো প্রোভাইড করি ওখানে। তো বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে, বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে যে নিষ্ক্রিয় অঙ্গ হয় সেটি কোনটি? কক্সিস, লাম্বা, স্যাক্রাল, সার্ভাইকাল। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে কক্সিস। সক্রিয় লেজ সেটা বানরের ক্ষেত্রে সেই অঙ্গটা এখনো ব্যবহার হয়, সেই জন্য সক্রিয়। আর মানুষের ক্ষেত্রে সেই অঙ্গটা আর ব্যবহার হয় না বলে সেটা ধীরে ধীরে বিলুপ্ত অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে, ভেস্টিজিয়াল অর্গান যেটাকে ইংলিশে বলা হয়। এরপরে দেখো রয়েছে 2 দাগের কোশ্চেন, পার্থেনিয়াম উদ্ভিদ হলো একটি বহিরাগত প্রজাতি। পার্থেনিয়াম তাহলে একটা বহিরাগত প্রজাতি। এটা পরীক্ষায় প্রচুর আসে যে বাংলা সন্ত্রাস কোন উদ্ভিদকে বলা হয়, তখন মনে রাখবে উত্তর কি হবে, পার্থেনিয়াম হবে। পার্থেনিয়ামকে তাহলে কি বললাম, কি বলা হয়, বাংলা সন্ত্রাস। কারণ এই উদ্ভিদ যেখানে থাকে সেখানে কিন্তু অন্য কোনো উদ্ভিদ জন্মায় না। এই উদ্ভিদ যে অঞ্চলে থাকবে সেই অঞ্চলে কিন্তু অন্য কোনো উদ্ভিদ জন্মাবে না, সেই জন্য এটাকে বলা হয় বাংলা সন্ত্রাস। এখানে দেখো পার্থেনিয়াম ওই কোশ্চেনটাই দিয়েছে যে পার্থেনিয়াম উদ্ভিদ হলো একটি বহিরাগত প্রজাতি। পার্থেনিয়াম যেখানে জন্মায় সেখানে অন্য দেশীয় উদ্ভিদ জন্মায় না। এটি ডারউইন তত্ত্বের কোন প্রতিপাদ্যকে নির্দেশ করে? অন্ধ প্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম, নতুন প্রজাতির সংগ্রাম। দেখো, এটা হয়ে যাবে আন্তঃপ্রজাতির সংগ্রাম। মানে এই দেশীয় প্রজাতির সঙ্গে পার্থেনিয়াম যে বিদেশি প্রজাতি, এদের একটা সংগ্রাম চলে। তার ফলে কি হয়, দেশীয় প্রজাতিগুলো সেখানে জন্মাতে পারে না, পার্থেনিয়াম উদ্ভিদই সেখানে সমস্ত জন্মে যায়। সেই কারণে এটা হয়ে যাবে আন্তঃপ্রজাতির সংগ্রাম। এর পরে রয়েছে দেখো 3 দাগে, স্ট্রেস হরমোন বলা হয় কোন হরমোনকে? অক্সিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, জিববারেলিন। দেখো, স্ট্রেস হরমোন মানে যে সমস্ত হরমোন, যে হরমোন উদ্ভিদকে বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করতে সাহায্য করে তাকে স্ট্রেস হরমোন বলা হয়। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে অপশান গয়েরটা, অ্যাবসাইসিক অ্যাসিডকে, এটা আমরা যদি শর্ট ফর্মে লিখি ABA, এই অ্যাবসাইসিক অ্যাসিডকে স্ট্রেস হরমোন বলা হয়। 4 কোশ্চেন রয়েছে দেখো, নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম নয়? এখানে 4টে অপশান রয়েছে, হংসচঞ্চু, আর্কিওপটেরিক্স, সি হর্স, পেনোডন। দেখো, জীবন্ত জীবাশ্ম নয় হয়ে যাবে সি হর্স। সি হর্স কিন্তু জীবন্ত জীবাশ্ম নয়, এটা একটা মাছ বা ফিশ প্রজাতির প্রাণী। তো সেই জন্য বাকিগুলো কিন্তু সমস্ত জীবন্ত জীবাশ্ম বা এগুলো কানেক্টিং লিঙ্ক হিসাবে কাজ করে, মিসিং লিঙ্ক বা কানেক্টিং লিঙ্ক হিসাবে কাজ করে, অর্থাৎ দুটো পর্বের প্রাণীর মধ্যে এরা সংযোগ রক্ষা করে। এর পরে রয়েছে 5 দাগের কোশ্চেন, দেখো, ভ্রূণ অবস্থায় আরবিসি বা রেড ব্লাড সেল কোথায় তৈরি হয়? যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা, পাকস্থলী। দেখো, ভ্রূণ অবস্থাতে আরবিসি রেড ব্লাড সেল তৈরি হয় যকৃতে। আর যখন আমরা পরিণত অবস্থায় তখন অস্থিমজ্জাতে আরবিসি তৈরি হয়। কিন্তু যখন আরবিসি বিনাশ হয় বা ধ্বংস হয় তখন কিন্তু আরবিসির বিনাশ কিন্তু যকৃতের মধ্যেই সম্পন্ন হয়। ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন হয় যকৃতে। এর পরে রয়েছে দেখো 6 দাগের কোশ্চেন, কর্পাস লিউটিয়াম হলো, কর্পাস লিউটিয়াম কি? অপরিণত ডিম্বথলি, ডিম্বাণু নিঃসরণের বিদীর্ণ ডিম্বথলির অবশিষ্টাংশ, পরিণত গ্রাফিয়ান ফলিকল, অতিরিক্ত ভ্রূণজ মেমব্রেন। দেখো, এখানে যে সঠিক অপশান হয়ে যাবে অপশান খয়েরটা, ডিম্বাণু নিঃসরণের পর বিদীর্ণ ডিম্বথলির অবশিষ্টাংশ, যেটাকে বলা হয় কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি বলা হয়। এখান থেকে পিত গ্রন্থি
বা কর্পাস লিউটিয়াম বলা হয়, এটা ডিম্বাশয়ের অংশ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 7 কোশ্চেন, কোন গ্রুপের রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না? নিচের কোন গ্রুপের রক্তরসে কোনো ধরনের অ্যান্টিবডি থাকে না? ও গ্রুপ, এ গ্রুপ, এবি গ্রুপ, বি গ্রুপ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে দেখো অপশন গয়েরটা, এবি গ্রুপের রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না। দেখো ও গ্রুপে এ ও বি উভয় প্রকার অ্যান্টিবডি থাকে এর রক্তরসে, এ গ্রুপে বি অ্যান্টিবডি থাকে এ গ্রুপের রক্তরসে, আর বি গ্রুপের রক্তরসে এ অ্যান্টিবডি থাকে। এরপরে চলো 8 কোশ্চেনে যাই। 8 কোশ্চেন রয়েছে দেখো, মিরাবিলিস জালাপা উদ্ভিদে দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, মাল্টিপল অ্যালিল কোনোটাই নয়। দেখো মিরাবিলিস জালাপা এটা সন্ধ্যামালতির বিজ্ঞানসম্মত নাম, সন্ধ্যামালতি। তো এই সন্ধ্যামালতি উদ্ভিদে যেটা দেখা যায় সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ লাল ফুল ও লাল ও সাদা এই দু ধরনের ফুলের মিশ্রণে যদি আমরা মানে এদেরকে যদি সংকরায়ন ঘটাই, লাল ফুলের গাছ আর সাদা ফুলের গাছ, তখন সেখান থেকে এদের এদের দুটোর কোনোটার বৈশিষ্ট্য না প্রকাশ পেয়ে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য যেমন গোলাপি ফুলের হচ্ছে প্রকাশ ঘটে, সেই জন্য এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। এরপরে 9 দাগের কোশ্চেন রয়েছে দেখো, কোন ক্রোমোজোমকে স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোম বলা হয়? স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোম বলা হয় পলিটিন ক্রোমোজোম, ল্যাম্প্রাস ক্রোমোজোম, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। দেখো স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোম বলা হয় পলিটিন ক্রোমোজোমে। পলিটিন ক্রোমোজোম পতঙ্গের পতঙ্গের স্যালিভারি গ্ল্যান্ডে পাওয়া যায়। পতঙ্গের যে স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি তার মধ্যে পাওয়া যায় এই পলিটিন ক্রোমোজোম, সেই জন্য এটাকে স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোমও বলা হয়। আর ল্যাম্প্রাস ক্রোমোজোম পাওয়া যায় যে কোনো ডিম্বাণুর মধ্যে, ডিম্বাণুর মধ্যে ল্যাম্প্রাস ক্রোমোজোম পাওয়া যায়। এরপরে 10 দাগের কোশ্চেন রয়েছে দেখো, সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? 4টে অপশন রয়েছে, প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া, ক ও খ উভয়ই। দেখো সবুজ বর্ণান্ধতাকে অর্থাৎ যারা সবুজ বর্ণকে চিনতে অসুবিধে হয় যাদের, বা সবুজ বর্ণকে ঠিকঠাক মতো দেখতে পায় না তাদেরকে বলা হয়, বা সবুজ বর্ণকে অন্য কোনো বর্ণ দেখে তাদেরকে বলা হয় সবুজ বর্ণান্ধতা। তো সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া, অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। বাকি যে অপশনগুলো রয়েছে, প্রোটানোপিয়া হচ্ছে গিয়ে লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া, ট্রাইটানোপিয়া নীল বর্ণান্ধতাকে বলা হয়। নীল বর্ণ যখন দেখতে অসুবিধা হয় বা নীল বর্ণকে অন্য কোনো বর্ণে দেখে তখন সেটাকে বলা হয় ট্রাইটানোপিয়া। এরপরে 11 দাগের কোশ্চেন রয়েছে দেখো, জিন হলো আরএনএ অণু, জিন হলো আরএনএ অণু, প্রোটিন অণু, ডিএনএ ও হিস্টোন অণু, ডিএনএ অণু। এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে অপশন গয়েরটা, জিন হলো ডিএনএ আর হিস্টোন অণু। দেখো 12 দাগের কোশ্চেনটা কি বলা হয়েছে, 12 দাগের কোশ্চেনে বলা হয়েছে কোন সোজাটিকে প্রিবনাও বক্স বলা হয়? প্রিবনাও বক্স কোথায় দেখা যায়? ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, ট্রান্সক্রিপশন এই পদ্ধতিতে প্রিবনাও বক্স দেখা যায়। প্রিবনাও বক্স যেটাকে বলা হয়, এখানে যে অপশনগুলো রয়েছে দেখো, 5 প্রাইম এটি এটি টি এ 3 প্রাইম, 5 প্রাইম টি এ এটি এ এ টি 3 প্রাইম, গয়েরটা রয়েছে 5 প্রাইম টি এ এটি টি এ 3 প্রাইম, ঘয়েরটা রয়েছে 5 প্রাইম টি এ টি এ এটি 3 প্রাইম। অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইমে এরকম ধরনের সজ্জা দেখা যায়, এটাকে প্রিবনাও বক্স বলা হয়। এর মধ্যে কোনটাকে? এর মধ্যে যে সঠিক অপশন হয়ে যাবে ঘয়ের দাগেরটা, প্রিবনাও বক্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে দেখা যায়। আর প্রিবনাও বক্সের সজ্জাক্রমটা এরকম হয় 5 প্রাইম টি এ টি এ এটি 3 প্রাইম। এরপরে চলো 13 দাগের কোশ্চেন দেখো, নাইট্রোজেন ফিক্সিং জিনকে কি বলা হয়? নিফ জিন, প্লাজমিড জিন, কস জিন, লেগ জিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে নাইট্রোজেন ফিক্সিং জিনকে নিফ জিন বলা হয়। এরপরে 14 কোশ্চেন রয়েছে দেখো, মাতৃদুগ্ধে অবস্থিত ইমিউনোগ্লোবুলিনটি হলো আইজিজি, আইজিই, আইজিএ, আইজিডি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে আইজিএ। এই যে আইজিএ এটা যে কোনো ক্ষরণকারী কোষ থেকে পাওয়া যায়, যেমন চোখের অশ্রু, স্তন দুগ্ধ, এই সমস্ত জায়গা থেকে, সেজন্য মাতৃদুগ্ধে এটাকে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন বা ক্ষরণকারী ইমিউনোগ্লোবুলিনও বলা হয়।
এরপরে দেখো জি এর দাগের আইজিজি, এটা একটা আদর্শ ইমিউনোগ্লোবিউলিন। এটা আদর্শ ইমিউনোগ্লোবিউলিন। আর ভ্রূণ অবস্থায় যখন অপত্য মাতৃদেহে থাকে তখন মাতার প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহে এই আইজিজি, এই একমাত্র ইমিউনোগ্লোবিউলিন যেটা প্রবেশ করতে পারে মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে প্লাসেন্টার মাধ্যমে। আর আইজিই এর যখন পরিমাণ বেড়ে যায় তখন আমাদের শরীরে কিন্তু হচ্ছে গিয়ে অ্যালার্জি, মানে অ্যালার্জিটা বেশি দেখা যায়। তো সেই জন্য এটাকে অ্যালার্জি প্রতিরোধকারী অ্যান্টিবডিও বলা হয়। তো এই ছিল এক্সট্রা ইনফরমেশন এখানে। এরপরে 15 দাগে রয়েছে দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদে ভিভিপেরা শঙ্করোদ্গম দেখা যায়? ভিভিপেরা শঙ্করোদ্গম রাইজোফোরা, হচ্ছে পিসিডিয়াম, ম্যাঙ্গিফেরা, বেটুলা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে রাইজোফোরা উদ্ভিদে ভিভিপেরা শঙ্করোদ্গম বা জরায়ু শঙ্করোদ্গম দেখা যায়। এরপরে 16 কোশ্চেন রয়েছে দেখো, ডেল এন বাই ডেল টি, ডেল এন এন বাই ডেল এন টি ইকুয়ালস টু বি, এটি কি নির্দেশ করে? বৃদ্ধির হার, মর্টালিটি, ন্যাটালিটি, সবকটি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে বৃদ্ধির হারকে নির্দেশ করে, এটা পপুলেশনে বৃদ্ধির হারকে নির্দেশ করে। এরপরে 17 দাগের কোশ্চেন রয়েছে দেখো, শক্তির সাপেক্ষে পৃথিবী কিরকম হয়? মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, ক খ উভয়েই, কোনোটাই নয়। শক্তির সাপেক্ষে পৃথিবী সবসময় মুক্ত সিস্টেম, কারণ শক্তি সবসময় একমুখী প্রবাহ, শক্তির প্রবাহ সবসময় একমুখী হয়, তো সেই জন্য এটা মুক্ত সিস্টেম। এরপরে 18 কোশ্চেন, একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে দেখো, কিস্টোন প্রজাতি কি? কিস্টোন প্রজাতি হলো একটি যার মোট জৈব বস্তু সামান্য অনুপাত কিন্তু সম্প্রদায়ের সংগঠন ও বেঁচে থাকার ওপর বিশাল প্রভাব ফেলে। প্রচুর, কয়ের অপশন রয়েছে, প্রচুর বায়োমাস কিন্তু সম্প্রদায় সংগঠনের উপর কম প্রভাব ফেলে। ঘয়টা রয়েছে সম্প্রদায়ের বায়োমাস ও অন্যান্য প্রজাতির উপর সামান্য প্রভাব ফেলে এমন একটি বিরল প্রজাতি। ঘয়টা রয়েছে একটি প্রভাবশালী প্রজাতি যার প্রচুর পরিমাণে জৈব বস্তু রয়েছে যা অন্যান্য অনেক প্রজাতিকে প্রভাবিত করে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, কয়ের অপশনটা সঠিক হয়ে যাবে। মোট জৈব বস্তুর সামান্য অনুপাত কিন্তু এটা প্রাণীর বেঁচে থাকার ওপর বিশাল প্রভাব ফেলে, অন্য প্রাণীর বেঁচে থাকার ওপর বিশাল প্রভাব ফেলে। অপশন কয়েকটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো 19 দাগের কোশ্চেন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক লোকের স্ট্রোক ভলিউম বা যেটাকে ঘাত পরিমাণ বলা হয় এটা কত? 70 মিলি, 50 মিলি, 55 মিলি, 60 মিলি। এটা পার মিনিটে দেওয়া হয়েছে, স্ট্রোক ভলিউম সবসময় পার মিনিটে থাকে। এখানে দেখো যেটা সঠিক অপশন হয়ে যাবে, সরি পার মিনিট নয়, প্রতিবারে, মানে একবারে কত পরিমাণ রক্ত হৃৎপিণ্ড থেকে পাম্প হয় সেটাকেই বলা হচ্ছে কি স্ট্রোক ভলিউম। তো স্ট্রোক ভলিউম একবারে নয় এটা, মানে হ্যাঁ একবারেই বলতে পারো, একবারে কতটা পরিমাণ রক্ত পাম্প হয় সেটাকে বলা হয় স্ট্রোক ভলিউম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 70 মিলি, অপশন কয়টা হয়ে যাবে সঠিক আনসার। দেখো আমাদের প্রতি মিনিটে গড়ে 72 বার, 72 থেকে 80 বার হৃদস্পন্দন হয়, সেখানে 72 ইন্টু 70 ইকুয়ালস টু 5040। তো টোটাল আমাদের প্রায় 5000 লিটার রক্ত পাম্প হয় হৃৎপিণ্ডের দ্বারা প্রতি মিনিটে। আর সেটা তার একবারে কতটা পরিমাণে হয়? একবারে 70 মিলি করে রক্ত আমাদের শরীর থেকে পাম্প হয়। তো সেই জন্য টোটাল 5 লিটার রক্ত 1 মিনিটে আমাদের শরীরে কিন্তু পাম্প হয়, সেটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। এই যে 5 লিটার, এটাকে কার্ডিয়াক আউটপুট বলা হয়। আর স্ট্রোক ভলিউম বা হচ্ছে গিয়ে ঘাত পরিমাণ বলা হয় এই 70 মিলি রক্তকে, মানে প্রতিবারে যে রক্তটা পাম্প করছে সেটাকে বলা হচ্ছে ঘাত ভলিউম, আর প্রতি মিনিটে যে রক্তটা পাম্প হচ্ছে সেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এরপরে রয়েছে আজকের লাস্ট কোয়েশ্চেন, 20 নাম্বার কোয়েশ্চেন। দেখো কি রয়েছে, করোনারি সাইনাস ছিদ্রপথে, করোনারি সাইনাস ছিদ্রপথে কোন কপাটিকা থাকে? বাইকাস কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, পালমোনারি কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে থিবেসিয়ান কপাটিকা থাকে করোনারি সাইনাসের ছিদ্রপথে। এই ছিল তোমাদের 20খানা প্রশ্ন। তো প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই সিরিজের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো। আর এনএম জেএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যদি সলভ চাও তার আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।
টাটা।